হবিগঞ্জ সদর মডেল থানায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ 10 নেতা এবং অজ্ঞাত 40 থেকে 50 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রোকন। অভিযোগে বলা হয়, গত 28 জুলাই শহরে কোর্ট মসজিদের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয়। এছাড়া কয়েকটি আইফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে রোকন দাবি করেন, এনসিপি নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল হক জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষ মেলায় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি। সে সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতকে দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে। সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ধর্মবিশ্বাস ধর্মচর্চাকে পুঁজি করে কোনো মহল কাউকে পকেটে নেওয়ার চেষ্টা করলে ধর্মবাদী মানুষ তাদের চিহ্নিত করবেন। বাংলাদেশের ধর্ম বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না। দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাজনৈতিক নেতাদের সমস্ত বক্তব্য জনগণের কল্যাণের জন্য। যতক্ষণ পর্যন্ত জনগণ তার কল্যাণকর মনে করবে ততক্ষণ পর্যন্তই সেই দল সেই মার্কা জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে। রাজনৈতিক মার্কা, রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা কোনো দেবদেবী নয়। রাজনৈতিক নেতা নেত্রীদের সমস্ত বক্তব্য জনগণের কল্যাণের জন্য। যতক্ষণ পর্যন্ত জনগণ তার কল্যাণ কর্মসূচি হিসাবে গ্রহণ করবে ততক্ষণই সেই দল এবং সেই মার্কা জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে। তা যখন থাকবে না, বর্জন করে দিতে হবে। এদেশের মানুষ মনে করেছেন জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার যোগ্য দল, তাই 2/3 বেশি সদস্য নির্বাচিত করে দায়িত্বে বসিয়েছেন। দিনাজপুর 6 আসনের নিজ নির্বাচনী এলাকার নবাবগঞ্জ উপজেলায় বৃক্ষ মেলায় উদ্বোধন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে অনুদানে চেক বিতরণ অনুষ্ঠানে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন এমপি এসব কথা বলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। এই দেশের মানুষ মনে করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ সেবা করার জন্য সবচেয়ে যোগ্যতম দল। সেই জন্য 2/3 বেশি সদস্যদেরকে তারা নির্বাচিত করেছে, তারা দায়িত্ব পেয়েছে। জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের নকল বা অটোপাসের সংস্কৃতি আর ফিরতে দেয়া হবে না। তিনি বলেন, ভালো ফলাফলের চেয়ে প্রকৃত শিক্ষা অর্জনই গুরুত্বপূর্ণ এবং লেখাপড়ার কোনো বিকল্প নেই। সকালে নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের চিকিৎসা কেন্দ্র উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে নিয়মিত পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, শহীদুল্লাহ সোহেল, কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদার সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে নাটোর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পিলখানা মহল্লায় একটি সড়ক সংস্কার কাজে উদ্বোধন করেন হুইপ দুলু।
শিক্ষা ব্যবস্থা কায়েম করেছিল বিএনপি। আমরা চাই এই নকল অর্থাৎ না পড়ে GP5, না পড়ে গোল্ডেন 5 এই পড়া বাংলাদেশে হবে না। না পড়ে ডিগ্রি অর্জন করা, না পড়ে মাস্টার ডিগ্রি অর্জন করা, অনার্স করা, ম্যাট্রিক পাস করা, ইন্টারমিডিয়েট পড়া, সাদা কাগজ লিখে দিয়ে আসলে GP5, একটু লিখলে গোল্ডেন 5, এই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আর হবে। ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে দলীয় নেতাকর্মীদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, র্যালি ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, বর্ষা মৌসুমে প্রতি বছরই ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পায়, তাই আতঙ্কিত না হয়ে সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। এজন্য বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন খান খোকন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমাদের ডাক্তারদের যে নির্দেশ দেওয়া আছে, এই লিফলেটটা যদি আপনারা দয়া করে সবার কাছে দেওয়া হয়, তাহলে লিফলেটের মধ্যে সবকিছু দেওয়া আছে কিভাবে এটাকে প্রতিরোধ করা যাবে এবং সেখান থেকে আমরা কিভাবে এখান থেকে উদ্ধার পাবো। তাই আজকে আমাদের সমস্ত নেতা কর্মীরা এখানে উপস্থিত আছেন, সবার প্রতি উদাহরণ আহ্বান, আপনারা যার যার অবস্থান থেকে সবাই নেতা কর্মীরা সবাই যার যার ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে সবাইকে আপনারা সচেতন করুন, যাতে করে আমরা এই মহামারী ডেঙ্গুর থেকে আমরা সবাই রক্ষা পাই। দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল গাজীপুরে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানা। গ্যাস বিদ্যুতের সংকট, কাঁচামালের মূল্যবৃদ্ধি আর সাম্প্রতিক নানা অস্থিরতায় থমকে গেছে শিল্পের চাকা। এর জেরে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। অনিশ্চয়তা আর অভাবের ছায়ায় দিন কাটছে তাদের। বিস্তারিত জানাচ্ছেন গাজীপুর প্রতিনিধি চঞ্চল খান। ভোর হলে যেখানে লাখো শ্রমিকের পদচারণায় মুখর থাকত পথঘাট, সেই শিল্পনগরী গাজীপুর এখন কর্মহীন মানুষের দীর্ঘশ্বাস। একের পর এক কারখানার চাকা থেমে গেছে অর্থনৈতিক সংকট ও অভ্যন্তরীণ অস্থিরতায়। সম্প্রতি মহানগরের বুটবাজার এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনকে ঘিরে উত্তেজনার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ইউনিক ডিজাইনার্স ও ইউনিক ওয়াশিং। এক সিদ্ধান্তে কাজ হারান 1800 শ্রমিক। 2 মাস পর পর 1 মাসের বেতন দিচ্ছে, তারপরে 4 মাস ধরে টানা আমরা কোনো বেতন পাচ্ছি না। আমরা বিগত রোজার ঈদে একটা বেতন পাইছি, এর মধ্যে আজ পর্যন্ত কোনো টাকা পয়সা দেয়া নাই। আজকে বেতনটা দেওয়ার কথা ছিল, সেক্ষেত্রে আমাদের আইনে যা ধারা করা লাগছে আমাদের মানে ভিতরে ঢুকতে দিতেছে না। এই 4 মাস যাবত আমরা কোনো টাকা পাচ্ছি না। সুরের লান করছি কি রাত্রেবেলা নোটিশ লাগাই লাইছে, আমরা কোনো টাকা পয়সা দেওয়ার কোনো নামগন্ধ তারা কোনো কিছুই করে না। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, কাঁচামালের মূল্য বৃদ্ধি, গ্যাস বিদ্যুতের তীব্র সংকট আর ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে দীর্ঘদিন ধরেই দুঃখছিল প্রতিষ্ঠানগুলো। এর সঙ্গে যোগ হয়েছে অভ্যন্তরীণ নানা দাবিতে শ্রমিক আন্দোলন। ফলে বাধ্য হয়েই উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মালিক পক্ষ। গ্যাসের সংকটটা মোটামুটি অনেক গ্যাসের সংকট। এইখানে আমাদের গ্যাসের উপর বেস করে আমাদের বয়লার চলে, আমাদের ড্রায়ার চলে, আর আমাদের স্টিম ড্রায়ার, গ্যাস ড্রায়ার দুইটাই আছে। গ্যাসের উপরই নির্ভর করে একটা ওয়াশিং এর মেইন মাদার একটা গ্যাস। শ্রমিক প্রতিনিধিদের দাবি, অভ্যুত্থান পরবর্তী সময়ে শিল্প খাতের অস্থিরতা কাটাতে সরকারের ঘোষিত ইস্তেহারের বাস্তবায়ন জরুরি। নতুন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আমি যদি মনে করি যে সে যদি 1 কোটি বা 1.5 কোটি বলেছে যে আমাদের তারা কর্মসংস্থান ব্যবস্থা করবে, সেটা যদি সে বাস্তবায়ন করে, আমি মনে করি শ্রমিক অঞ্চলে একটা স্থিতিশীল অবস্থা পরিস্থিতি বিরাজ করবে। গাজীপুর শিল্প পুলিশের তথ্য অনুযায়ী গত 2 বছরে আর্থিক সংকট, গ্যাস বিদ্যুতের তীব্র ঘাটতি এবং বকেয়া বেতন পরিশোধে ব্যর্থ হয়ে বন্ধ হয়েছে 158টি শিল্প প্রতিষ্ঠান। বন্ধ কারখানা চালুর জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটাও যদি হয়ে যায়, খুব শীঘ্রই সেই প্রণোদনা আসবে আমাদের জানা মতে। সেটা হলেও হয়তো আমাদের কিছু শ্রমিক যে এখনো বেকার কর্মহীন আছে তাদের একটা কর্মসংস্থান হবে। তখন এই আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো অসন্তোষ বর্তমানে নাইও, সেটা আমরা কঠোরভাবে মনিটরিং করছি এবং সামনেও সেটা আমরা পর্যবেক্ষণে রাখব। সরকার, শ্রমিক এবং মালিকের সমন্বিত উদ্যোগে পারে এই শিল্পকে বাঁচিয়ে তুলতে। চঞ্চল খান, মাই টিভি, গাজীপুর।
চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত 24 ঘন্টায় নতুন করে আরো 17 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চলতি জুলাই মাসে জেলায় 521 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 2 জন। আর বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 819 জন। মৃত্যু হয়েছে 3 জনের। চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম জানান, জমে থাকা পানি অপসারণ, মশার বিস্তার রোধ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। মাছ মাংসের দাম আগেই ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে। এবার টানা বর্ষণের প্রভাবে ঊর্ধ্বমুখী হয়েছে সবজির বাজার। চট্টগ্রামের বিভিন্ন বাজারে বেশ কয়েকটি সবজির কেজি বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 320 থেকে 400 টাকায়। বেড়েছে ডিম ও মুরগির দামও। বর্তমানে ফার্মের ডিমের ডজন বিক্রি হচ্ছে 120 থেকে 145 টাকায়। বাজারে আসা ক্রেতারা বলছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় সরবরাহ কমেছে। তাদের দাবি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় সবজির দাম বেড়েছে। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে প্রতিনিধি দল দুপুর 12টার দিকে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে পৌঁছান তিনি। জানা গেছে, সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেবেন তিনি। এর আগে গতকাল দুপুরে ঢাকায় পৌঁছান সার্জিও গোর। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। রাতে পররাষ্ট্রমন্ত্রী জানান, শুরু থেকেই বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং তা আরও জোরদার হচ্ছে। রোহিঙ্গাদের জন্য দেশটির সহায়তা আরও বাড়ানোর অনুরোধের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে 3 দিনের বাংলাদেশ মিশন শেষ করবেন সার্জিও গোর। দেশের সবচেয়ে বড় নব থিয়েটার হচ্ছে বরিশালে। বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাবে দক্ষিণাঞ্চল। নানান উন্নয়নে আইকনিক এ ব্যয়বহুল প্রজেক্ট শেষ করে সঠিক সময়ে সকল জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ে হস্তান্তর যেন বড় একটি চ্যালেঞ্জ। নির্মাণাধীন নব থিয়েটার ঘুরে পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। এক সময়ের স্বপ্ন অবহেলিত দক্ষিণাঞ্চলে হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ সবচেয়ে আধুনিক মেগা প্রকল্পের বিজ্ঞান ভান্ডার বিভাগের একমাত্র বরিশাল নব থিয়েটার। এতে বদলে যাবে চরাইসা কীর্তনখোলা পাড়ের পুরো চিত্র। 2020 সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে 10 একর জমিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে 460 কোটি টাকায় আইকনিক এ প্রকল্পের কাজ শুরু করেন গণপূর্ত বিভাগ, যার মেয়াদ 2025 সাল থাকলেও নানান কারণে 26 সালে এসে দাঁড়ায়। আমাদের এই সাইডের সাব স্টেশনটা প্রপারলি 100% রেডি হয়নি বিধে আমরা সিস্টেমটাকে 100% রানে চালাতে পারতেছি না। বিল্ডিং কমপ্লিট, আমার রং কমপ্লিট, সামান্য কিছু মার্বেলের কাজও প্রায় কমপ্লিটের পথে। এই থিয়েটারে থাকবে প্ল্যানেটোরিয়াম, টেলিস্কোপ, ডরমেটরি, অফিস ভবন, ডোম, ওয়াটার বডি, ভাস্কর্য, সাবস্টেশন, লিফট, এক্সেলেটর, শিশু পার্ক ও 175টি গাড়ি পার্কিং সহ সর্বাধুনিক সকল ব্যবস্থা। নতুন প্রজন্ম এটা অনেক কিছু শেখার আছে। বিজ্ঞান ভিত্তিক এখানে অনেক চর্চা হবে। যেমন আমাদের টেলিস্কোপ আছে, বাংলাদেশ সবথেকে বড় টেলিস্কোপ কিন্তু আমাদের বরিশালে এখন এখানেই হবে। ইতিমধ্যে স্থাপনা, এসি সহ ডোম নির্মাণ করে 80% কাজ সম্পন্নর কথা বলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা বিনোদনের পাশাপাশি এখানে বসেই বিজ্ঞানের আবিষ্কার, প্রদর্শন, ব্যবহারিক ও সৌরজগৎ সম্পর্কে পাবে বাস্তবমুখী ধারণা। বিগত আমলে দেখে আসছি যে দুর্নীতিতে জর্জরিত, তো এইটা যেন এই দুর্নীতি মুক্ত থাকে এবং স্টুডেন্ট ফ্রি থাকে। দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন একটা নব থিয়েটার যেন সরকার আমাদের শিক্ষার্থীদের উপহার দিতে পারে। এই প্রকল্পকে টেকসই করে দ্রুত হস্তান্তরের কথা বলেন গণপূর্ত বিভাগ। আমাদের বরিশাল গণপূর্ত বিভাগ প্রচলিত যে বিধিবিধান আছে এবং আইনকানুন আছে সেগুলো মেনেই এবং কাজের গুণগত মান বজায় রেখে প্রত্যাশী সংস্থার নিকট হস্তান্তরের ব্যাপারে পুরোপুরিভাবে কাজ চালিয়ে যাচ্ছে। দক্ষিণের জনপদে এক অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এই নব থিয়েটার। নতুন প্রজন্মের সুস্থ বিনোদন আর বিজ্ঞান চর্চায় গড়বে এক ইতিহাস। তাই সংশ্লিষ্ট দপ্তর দ্রুত এর সকল কাজ সমাধান করে করবে হস্তান্তর, এ প্রত্যাশাই স্থানীয়দের।
পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপুর ৫ পোতা মৌজার সরকারি জমিতে অবৈধভাবে খনন করা পুকুর উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। শুক্রবার স্থানীয় শতাধিক কৃষক ও এলাকাবাসী মানববন্ধনে অংশ নিয়ে অভিযোগ করেন, সরকারি জমি দখল করে অবৈধভাবে পুকুর খননের কারণে আশপাশের শত শত বিঘা আবাদি জমি দীর্ঘদিন ধরে পানির নিচে তলিয়ে রয়েছে। এতে ধানসহ বিভিন্ন মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং কৃষকরা চরম আর্থিক সংকটে পড়েছেন। দর্শক, ঝিনাইদহের মহেশপুর থেকে মানববন্ধনের আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সরওয়ার হোসেন। সীমান্তবর্তী মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কয়েক হাজার একর জমির ফসলি ধান পানির তলায় তলিয়ে যাচ্ছে। এই অতি বর্ষণে এই এলাকাগুলো আসলে ডুবে গেছে। তার পরিপ্রেক্ষিতে আসলে কৃষকরা যেখান দিয়ে আসলে পানি যাবে সেই জায়গাটা আটকে দিয়ে কৃষকদের এই পানির তলায় ধানগুলো আসলে তলিয়ে গেছে। এই এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের আসলে একটা দাবি ছিল, তাদের প্রত্যাশা ছিল উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন দ্রুত তাদের পাশে এসে এই কৃষকদের পাশে থেকে এই পানি অপসারণের আসলে একটা ব্যবস্থা তারা করবে। সেটি আসলে কেন করতে পারেনি, কেন হয়নি, এই এলাকার মানুষ আসলে কি কষ্টের মধ্যে আছে, আমরা একটু স্থানীয় দু একজন কৃষকের সাথে আসলে আমরা একটু কথা বলতে চাই। তারা পুকুর করে পানি যাওয়ার রাস্তাটা বন্ধ করে ফেলেছে। এই জন্য আমাদের 2 থেকে 300 একর সম্পত্তিতে ফসলাদি হয় না, ওই বাদ দেওয়ার কারণে। আমাদের এই এতগুলো জমির ফসলাদি যেন ঠিক মতো সুষ্ঠু মতন হয় আমরা চাই। আমরা সরকারের কাছে দাবি চাচ্ছি যে পুনরায় খালটা যেন সরকারিকরণ করা হয়। যে এই খালটি আসলে সরকারি, সেই সরকারি খালটি আসলে কৃষকরা এর অবমুক্ত চাচ্ছে এবং কৃষকদের এই পানিতে তলিয়ে যাওয়া ফসল তারা যেন আসলে ঘরে তুলতে পারে, সেই রকমটি আসলে দাবি করছে। এই ছিল মহেশপুর উপজেলার সর্বশেষ মতিলালপুর এলাকা থেকে সর্বশেষ সংবাদ। সরওয়ার হোসেন, গাজীপুরের কালিয়াকৈরে 18টি মামলার আসামি আকাশ ওরফে পিচ্চি আকাশকে জামালপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযানে গ্রেফতারের পর পিচ্চি আকাশের দেয়া স্থান থেকে 4টি হাসুয়া, 1টি চাপাতি, 1টি লাঠি ও 1টি লোহার পাইপ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তিনি সহযোগীদের নিয়ে বিভিন্ন শিল্প কারখানায় চাঁদাবাজি করতেন। এ ঘটনায় আরও 5 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় পৃথক অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় আকাশের বিরুদ্ধে পৃথক অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দিনাজপুরের পার্বতীপুরে নিখোঁজের 18 ঘণ্টা পর মোমিনপুর ইউনিয়নের ছোট যমুনা নদী থেকে ওমর ফারুক নামে 3য় শ্রেণীর এক শিক্ষার্থী মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জানা গেছে, গতকাল বিকেলে বন্ধুদের সাথে উত্তর বাসুদেবপুর গ্রামের বাড়ির পাশের নদীতে গোসল করার সময় নিখোঁজ হন আক্তারুজ্জামানের ছেলে ফারুক। খবর পেয়ে সকাল 10টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দল প্রায় 1 ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ। সুনামগঞ্জ পৌরসভার 9 নং ওয়ার্ডে পিরোজপুর গ্রামে গোলাম হোসেন কাউন্সিলরের বাসার পেছনে জলিলপুর এলাকায় সুরমা নদীতে একটি ভাসমান মরদেহ পাওয়া গেছে। সকালে স্থানীয় লোকজন অজ্ঞাত পরিচয় ভাসমান মরদেহটি দেখতে পেয়ে সদর মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ পিপিএম এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধারের ব্যবস্থা নেয়। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম জানান, লাশটির সার্বিক ঘটনা জানতে হলে তদন্ত এবং ময়না তদন্ত করে বিস্তারিত জানা যাবে। কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিলেন সরকারি বোরহামগঞ্জ কলেজের শিক্ষার্থী জাহিদ হাওলাদার, কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হলো না। পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের খলিশাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। স্বজনরা জানান, গত পরশুদিন 8 বন্ধু 4টি মোটরসাইকেলে করে কুয়াকাটা বেড়াতে যান। শুক্রবার সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর পথে বৃষ্টির কারণে কিছুক্ষণ খলিশাখালী এলাকায় একটি গাছের নিচে অপেক্ষা করেন। পরে আবার যাত্রা শুরু করলে
জাহিদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গ্রিন লাইন পরিবহনের একটি বাসের নিচে চলে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কক্সবাজারের টেকনাফ থেকে ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হিলা সীমান্ত সড়ক ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি সিএনজিতে তল্লাশি করে প্রায় ৩২,৫০,০০০ টাকা মূল্যের ইয়াবা, নগদ ৮,৪৪৬ টাকা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ২ মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। চট্টগ্রামে মিরসরাইয়ে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলার জোরারগঞ্জের সোনা পাহাড় এলাকায় বিএসআরএম এর পাশের ১২ মাসি ছড়ায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ কেটে নষ্ট করা হয় এবং এটি সেলু মেশিন বিকল করে দেওয়ার চেষ্টা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের। তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও স্থানীয় অবকাঠামোর ক্ষতি করে আসছিল। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বরগুনা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৯,৩০,০০০ টাকা ও ৬ ভরি সোনালংকার উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাই মালামালের সংরক্ষণ ও পাচারের অভিযোগে ২ নারীকে গ্রেফতার করেছে বরগুনা সদর থানা পুলিশ। তবে অভিযানের সময় তাদের ২ সহযোগী পালিয়ে যায়। বরগুনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বরগুনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ কুদরতি খোদা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলা ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকায় বরগুনা সদর থানার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে উদ্ধার করা হয় নগদ ৯,৩০,০০০ টাকা, বিভিন্ন ধরনের ৬ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক বাজার মূল্য ১৪,১১,০০০ টাকা এবং প্রায় ৭০,০০০ টাকা মূল্যের একটি অটোরিকশা। আপনার কনস্ট্রাক্টেড মানে ইটের বাড়ি, আর এই বাড়িটা হচ্ছে কুঁড়ে ঘর, অর্থাৎ বড় বোনের বাড়িটা বিল্ডিং, সেই বাড়িতে আলমারি না রেখে আলমারি রেখেছে হচ্ছে যে বাড়িটা কুঁড়ে ঘর, একদম ভাঙাচোরা বাড়ি, যেখানে মানুষ সন্দেহ করবে না, সেই বাড়িতে। চুয়াডাঙ্গা জীবননগরে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছে থানা পুলিশ। সীমান্ত ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণজামায়াত করে মাইকিং ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখের নেতৃত্বে পুলিশ সদস্যরা স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন এবং মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরেন। ওসি সোলাইমান শেখ বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তাই সবাইকে মাদক থেকে দূরে থাকা এবং মাদক নির্মূলে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে স্বেচ্ছাসেবীদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে ডোনেট ফর ভুরুঙ্গামারী যুব ফাউন্ডেশন নামের সংগঠন। ডিজিটাল ডেমোক্রেসি ইনিশিয়েটিভ সাউথ এশিয়া ও অ্যাকাউন্টেবিলিটি ল্যাব এর সহযোগিতায় উপজেলা হলরুমে এই ওয়ার্কশপ আয়োজন করা হয়। সংগঠনের প্রধান নির্বাহী আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুল, ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সম্পাদক শামসুজ্জোহা সুজন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি SM খোকন, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী সহ আরো অনেকে। প্রশিক্ষণ পরিচালনা করেন প্রজেক্টরের প্রকল্প পরিচালনা চামেলি আক্তার। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের হাজি সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে এড হক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে হাজি সোহরাব আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এড হক কমিটির নবনির্বাচিত সভাপতি জাহিদ খান ও অভিভাবক প্রতিনিধি চান খানকে অভিনন্দন জানানো হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোহাম্মদ সোহরাউদ্দিন সভাপতিত্বে ও আজির উদ্দিন সরকারের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব খান, পূর্ব জাফলং ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা, সমাজসেবক জিয়ারত খান, জুলহাস উদ্দিন শিকদার, নজরুল মাস্টার, ইউপি সদস্য দৌলত খান সহ আরো অনেকে। বক্তারা নবগঠিত এড হক কমিটির সফলতা কামনা করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কুষ্টিয়া জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে 94 জন গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে 3.5 লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ ভবনে প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসাম্মদ ফরিদা ইয়াসমিন এ চেক বিতরণ করেন। এ সময় জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
না, তো এই দুর্গত মানুষকে যাতে সাহায্য করতে পারে তার জন্য তিনি আমাদের এই টাকা দিয়েছেন। আমাদের কুষ্টিয়াতে আরও হয়তো অনেক কাজ বাকি আছে। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আস্তে আস্তে তার ওয়াদাগুলো রক্ষা করছে। উনি দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করছে কিভাবে দেশের মানুষকে আগামী দিনের জন্য সকলকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাবে। তা আমরা যদি তার হাতকে শক্তিশালী করতে পারি, আমরা যদি সকল কাজকে আমরা এইভাবে পরিচ্ছন্নভাবে আমরা যদি করতে পারি, আমি মনে করি এই সমাজ, এই দেশ সবকিছু এগিয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব।